সব দেশের নেভি ফোর্স নিজেদের যুদ্ধের কৌশলের প্রদর্শন করছিল। এরই মাঝে মহাকাশে এক ভয়াবহ ঘটনা ঘটল। মহাকাশে থাকা সিগন্যাল অ্যাম্প্লিফায়ার স্যাটেলাইট আজ যখন প্ল্যানেট জির দিকে সিগন্যাল ট্রান্সমিট করছিল, তখনই হঠাৎ সেই দিকে একটি পোর্টাল খুলে গেল। সেই পোর্টাল থেকে কিছু ভয়াবহ আকৃতি বেরিয়ে এলো। 5টি অজ্ঞাত এলিয়েন অবজেক্ট, যা কোনো গ্র্যাভিটেশনাল ফোর্সের টানে সরাসরি পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। কিন্তু তখনই তাদের মধ্যে একটি অবজেক্ট পথে একটি স্যাটেলাইটের সঙ্গে ধাক্কা খেল। ধাক্কাটা ছিল ভয়াবহ। স্যাটেলাইট চুরমার হয়ে গেল এবং সেই এলিয়েন অবজেক্টের কক্ষপথ বদলে গেল। 4টি অবজেক্ট হাওয়াই আইল্যান্ডের কাছেই সমুদ্রে পড়ল, কিন্তু সেই একটি অবজেক্ট সরাসরি চীনের হংকং শহরে গিয়ে পড়ল এবং সেখানে ভারী ধ্বংসলীলা চালালো। এই ঘটনা পুরো পৃথিবীতে তোলপাড় সৃষ্টি করল। নাসার বিজ্ঞানী এবং আমেরিকার সরকারি আধিকারিকদের একটি জরুরি বৈঠক ডাকা হলো। নাসার বিজ্ঞানীদের দাবি ছিল যে এই এলিয়েন অবজেক্টগুলো অবশ্যই সেই প্ল্যানেট জি থেকেই এসেছে, যেখানে দ্য বিকন প্রজেক্টের অধীনে কয়েক মাস ধরে সিগন্যাল পাঠানো হচ্ছিল। অর্থাৎ প্ল্যানেট জিতে সত্যি কোনো বুদ্ধিমান এলিয়েন সভ্যতা ছিল, যারা এখন নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। কিন্তু এটা কি তাদের তরফ থেকে কোনো বার্তা ছিল নাকি হামলা? এই প্রশ্ন নাসা এবং মার্কিন সরকারের ঘুম উড়িয়ে দিয়েছিল। ইতিমধ্যে প্যাসিফিক ওশানে ট্রেনিং করতে থাকা নেভি ফোর্সের কাছে এই খবর পৌঁছালো। এলিয়েন অবজেক্ট তাদের থেকে মাত্র কয়েক মাইল দূরে সমুদ্রে পড়েছিল। অ্যালেক্সের শিপের ক্যাপ্টেন, অ্যালেক্সের ভাই স্টোন এবং একটি জাপানিজ শিপের সাথে তালমিল বানিয়ে 3টি যুদ্ধজাহাজ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলের দিকে রওনা হলো। অন্যদিকে নাসা চীন থেকে এক গুরুত্বপূর্ণ তথ্য পেল। হংকংয়ে যে এলিয়েন অবজেক্টটি পড়েছিল সেটি কোনো অজ্ঞাত মৌল বা আননোন এলিমেন্ট দিয়ে তৈরি, যা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। সেটি এক ধরনের কমিউনিকেশন ডিভাইস বলে মনে হচ্ছিল, যদিও ক্র্যাশে সেই ডিভাইস পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন উঠছিল, এলিয়েনরা পৃথিবীতে কমিউনিকেশন ডিভাইস কেন পাঠিয়েছিল? তারা কি কারোর সাথে যোগাযোগ করতে চেয়েছিল? কিন্তু কার সাথে? অন্যদিকে অ্যালেক্স এবং স্টোন জাপানি শিপের সাথে অনবরত ঘটনাস্থলের দিকে এগোচ্ছিল। তখনই তারা কিছুটা দূরে সমুদ্র থেকে বেরিয়ে আসা এক রহস্যময় আকৃতি দেখতে পেল। সেটি কোনো এলিয়েন অবজেক্ট ছিল, কিন্তু সেটি জাহাজ নাকি অন্য কিছু দূর থেকে দেখে আন্দাজ করা মুশকিল ছিল। অ্যালেক্স এবং স্টোন কিছুক্ষণ সেই অবজেক্টের উপর নজর রাখল, কিন্তু তাতে কোনো নড়াচড়া দেখা গেল না এবং তার ভেতর থেকে কোনো কিছু বেরিয়ে আসতেও দেখা গেল না। তখন ক্যাপ্টেন স্টোন অ্যালেক্স এবং তার 2 সৈনিককে সেই অবজেক্টটি পরীক্ষা করতে পাঠালো। তারা একটি ছোট বোটে সওয়ার হয়ে ধীরে ধীরে সেই অবজেক্টের কাছে পৌঁছে গেল। তাদের সামনে ছিল এক অদ্ভুত উঁচু এবং বিশাল স্তম্ভ, যা সমুদ্রের গভীর পর্যন্ত নিজের শিকড় গেড়ে রেখেছিল। অ্যালেক্স এক মুহূর্ত না ভেবে স্তম্ভের পাশে থাকা উপরিভাগে ঝাঁপ দিল এবং অগভীর জলে এগিয়ে গিয়ে সেই স্তম্ভের কাছে পৌঁছে গেল। স্তম্ভের ওপর কিছু অদ্ভুত উঁচু আকৃতি ছিল। অ্যালেক্স সেগুলো ছোঁয়ার চেষ্টা করতেই একটি জোরালো ইলেকট্রিক শক খেল এবং দূরে ছিটকে পড়ল। সেই মুহূর্তেই স্তম্ভের পাশে থাকা 2টি প্ল্যাটফর্ম থেকে তীব্র শক্তির বিস্ফোরণ হল, যা আকাশ পর্যন্ত ছড়িয়ে গেল এবং স্তম্ভের চারপাশে কয়েক কিলোমিটার ব্যাসার্ধে একটি স্বচ্ছ ঢাল, অর্থাৎ ইনভিজিবল এনার্জি শিল্ড তৈরি করে দিল। অ্যালেক্স এবং তার টিমের 3টি যুদ্ধজাহাজ এখন সেই এনার্জি শিল্ডের ভেতরে এমনভাবে বন্দী হয়ে গেল, যেমন বোতলের ভেতর বন্দী জিন। না কোনো সিগন্যাল বাইরে যেতে পারছিল, না কোনো সাহায্য ভেতরে আসতে পারছিল। চারপাশে শুধু রহস্যময় নিস্তব্ধতা আর অদৃশ্য দেওয়াল ছিল। একই সময়ে এয়ারফোর্সের একটি জেট অত্যন্ত দ্রুত বেগে সেই দিকে আসছিল, কিন্তু সেই ঢাল তার চোখে অদৃশ্য ছিল এবং জেটটি সেই ঢালের সাথে ধাক্কা খেতেই একটি ভীষণ বিস্ফোরণ হলো আর প্লেনটি টুকরো টুকরো হয়ে গেল। অন্যদিকে এনার্জি শিল্ডের ভেতরে জাহাজগুলোতে মোতায়েন সব সৈনিক অ্যালার্ট হয়ে গেল। সবাই অস্ত্র তৈরি করতে শুরু করল। এরই মাঝে অ্যালেক্স এবং তার 2 সঙ্গী সৈনিক স্তম্ভের কাছে এক ভয়ানক দৃশ্য দেখছিল। জলে এক ভয়াবহ ঘূর্ণি উঠছিল, যেন কোনো ভারী জিনিস সমুদ্রের গভীর থেকে বাইরে আসতে চলেছে। এবং দেখতে দেখতে 3টি বিশাল এলিয়েন শিপ জল থেকে বাইরে বেরিয়ে এলো। কোনো ডলফিনের মতো লাফিয়ে উঠে সেই 3টি শিপ এক বিশেষ পজিশনে মোতায়েন হলো, যেন তারা সেই স্তম্ভটি রক্ষার জন্য দাঁড়িয়ে থাকা সৈন্যদল। সব নেভি ফোর্স তাদের দেখে আতঙ্কিত হয়ে পড়ল। এরই মধ্যে অ্যালেক্স দেখল যে সেই শিপগুলোতে এক অত্যন্ত মজবুত উইন্ডশিল্ড লাগানো ছিল, অর্থাৎ এটা সম্ভব ছিল যে তার ভেতর এলিয়েনরা মজুত আছে, কিন্তু বাইরে থেকে ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। তখনই হঠাৎ একটি এলিয়েন শিপ থেকে এক তীব্র সাউন্ড ওয়েভ বের হলো, যা সব জাহাজের কাঁচ চুরমার করে দিল এবং কিছু মুহূর্তের জন্য সব সৈন্যের কান ভোঁ ভোঁ করে দিল। এই হামলাকে যুদ্ধের সতর্কতা মনে করে ক্যাপ্টেন স্টোনও যুদ্ধের দামামা বাজিয়ে দিল। স্টোনের সেনারা একটি এলিয়েন শিপের দিকে
মিসাইল ছুড়ল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো। সেই মুহূর্তেই এলিয়েন শিপ থেকেও মিসাইল বৃষ্টি শুরু হলো এবং নিমেষেই স্টোনের শিপ চুরমার হয়ে গেল। সেই হামলায় স্টোন এবং তার শিপে থাকা সব সৈনিকের মৃত্যু হলো। নিজের ভাইয়ের মৃত্যু নিজের চোখের সামনে দেখে অ্যালেক্স প্রচণ্ড মানসিক ধাক্কা খেল, কিন্তু তার ভেতরে প্রতিশোধের আগুনও জ্বলে উঠল। সে সেই মুহূর্তেই নিজের ডেস্ট্রয়ার শিপে ফিরে এসে শিপের ক্যাপ্টেনকে খুঁজতে লাগল, কিন্তু সৈনিকরা তাকে খবর দিল যে তার শিপের ক্যাপ্টেনও এই হামলায় মারা গেছেন। এটি শুনে অ্যালেক্স বড় ধাক্কা খেল, কারণ ক্যাপ্টেনের পর শিপের পরবর্তী সিনিয়র অফিসার ছিল অ্যালেক্সি। এখন তাকেই তার সেনাদলের দায়িত্ব নিতে হবে। এটি শুনে প্রথমে অ্যালেক্স একটু ঘাবড়ে গেল, কিন্তু ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সে ছটফট করছিল। অ্যালেক্স তার টিমকে অস্ত্র লোড করার নির্দেশ দিল। এখন সে পূর্ণ শক্তিতে সেই এলিয়েন শিপের উপর হামলা করার জন্য প্রস্তুত। অ্যালেক্সের শিপকে তৈরি হতে দেখে জাপানি শিপের ক্যাপ্টেন নাগাতাও নিজের টিমকে অ্যালার্ট করে দিল, যাতে সেও অ্যালেক্সকে সাহায্য করতে পারে। যদিও আগের হামলার পর এলিয়েন শিপগুলো পুরোপুরি শান্ত ছিল, কিন্তু যেই না অ্যালেক্স এবং নাগাতা নিজেদের শিপের অস্ত্র সেই এলিয়েনদের দিকে তাক করল, সেই এলিয়েন শিপ হঠাৎ আবার সক্রিয় হয়ে উঠল। সে মিসাইলের বৃষ্টি বইয়েই নাগাতার শিপ ধ্বংস করে দিল। যদিও নাগাতা এবং তার টিম জলে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বাঁচালো, কিন্তু এখন অ্যালেক্স বুঝে গিয়েছিল যে কোনো তাড়াহুড়ো এবং রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত তার এবং পুরো সেনাদলের প্রাণ কেড়ে নিতে পারে। তাই সে নিজেকে শান্ত করল এবং অস্ত্র সেই শিপের দিক থেকে সরিয়ে নিল। সেই এলিয়েন শিপটি আবারও শান্ত হয়ে গেল। অ্যালেক্স নাগাতা এবং তার বেঁচে থাকা সৈনিকদের উদ্ধার করে নিজের শিপে নিয়ে এলো। সেই মুহূর্তেই এলিয়েনদের মধ্যে আবার নড়াচড়া শুরু হলো। সেই স্তম্ভ থেকে একটি স্পেস শাটেলের মতো আকৃতি এবং 3টি ঘুরতে থাকা গোল ড্রোন বাইরে বেরিয়ে সরাসরি জনবসতির দিকে এগিয়ে গেল। এই ড্রোনগুলো, যাদের এখন শ্রেডার ড্রোন বলা হচ্ছিল, আসলে তারা ছিল ডেস্ট্রয়ার। যেই মাত্র তারা কোনো মিলিটারি বা ইলেকট্রনিক অস্ত্র ডিটেক্ট করত এবং সামান্যতম বিপদে রাজ পেত, অমনি সেগুলোকে ধ্বংস করে দিত, তা গাড়ি হোক, হেলিকপ্টার হোক বা মানুষ। আশপাশের এলাকায় সেই ড্রোনগুলো ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাচ্ছিল। ইতিমধ্যে অ্যালেক্সের গার্লফ্রেন্ড সামান্থা হাওয়াইয়ের ওয়াহু আইল্যান্ডের পাহাড়ে এসেছিল। সামান্থা ছিল একজন ফিজিওথেরাপিস্ট, যে একজন রিটায়ার্ড আর্মি ভেটারান মিক ক্যানেলসের সাথে একটি পাহাড়ি ট্র্যাকে যাচ্ছিল। মিক এক যুদ্ধে নিজের 2টি পাই হারিয়েছিল। তাকে এখন প্রস্থেটিক লেগসের সাহায্যে চলা শিখতে হচ্ছিল এবং সামান্থা তাকে এই নতুন জীবনে মানিয়ে নিতে সাহায্য করছিল। ওয়াহু আইল্যান্ডও এলিয়েনদের ইনভিজিবল শিল্ডের ভেতরে ছিল, যে কারণে সেখানেও সিগন্যাল পুরোপুরি ব্লক হয়ে গিয়েছিল। তখনই সামান্থা এবং মেক সেই এলিয়েন শিপকে যেতে দেখল। তারা থমকে গেল। এরই মধ্যে লোকাল পুলিশের একটি ইউনিট সেখানে এলো। তারা সামান্থা এবং মিককে জানালো যে এই এলাকায় এলিয়েন হামলা হয়েছে। পুলিশ তাদের দুজনকে বাড়ি ফিরে যেতে বলল এবং নিজেরা আগে অবজারভেটরির দিকে এগিয়ে গেল। ওদিকে এলিয়েন শিপ সরাসরি অবজারভেটরির পাশে ল্যান্ড করল। হ্যাচ খুলতেই তার ভেতর থেকে বর্ম পড়া কিছু এলিয়েন বেরিয়ে এলো, একেবারেই চুপচাপ কিন্তু প্রাণঘাতী উদ্দেশ্য নিয়ে। তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে অবজারভেটরিতে হামলা চালালো। শান্ত পরিবেশ এখন আর্তনাদে ভরে গেল। এরই মাঝে লোকাল পুলিশ ইউনিট সেই দিকেই এগোচ্ছিল। একেবারেই খবর ছিল না যে তারা কোনো মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। তখনই এক এলিয়েন সজোরে সামনে এলো এবং জোরালো ঘুষি মেরে গাড়ির কাঁচ চুরমার করে দিল। বিদ্যুতের গতিতে হামলা করে সে সব পুলিশ কর্মীকে নিমেষের মধ্যে খতম করে দিল। ইতিমধ্যে ওদিকে অ্যালেক্সের টিম একটি চমকপ্রদ জিনিস পেল। সমুদ্রে ভেসে আসা বর্ম পড়া এক এলিয়েন। সব সৈনিকরা দেখার জন্য উদ্গ্রীব ছিল যে সেই বর্মের ভেতর থেকে আসলে কি বেরোবে। তখনই অ্যালেক্স তার হেলমেট খুলল। যে দৃশ্য সামনে এলো তা দেখে সবার ভেতরে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। সেটি ছিল একটি মানবাকৃতির এলিয়েন। তার মুখের গড়ন অনেকটা মানুষের মতোই ছিল, কিন্তু তার দাড়ি ছিল কাঁটার মতো ধারালো এবং হাতের আঙুলগুলোও ছিল অত্যন্ত অদ্ভুত। অ্যালেক্স তার চোখ খুলল এবং তাতে টর্চের আলো ফেলল। তার চোখ গভীর কালো দেখাচ্ছিল। তখনই হঠাৎ তার চোখ গিরগিটির মতো রং বদলে ফেলল। এলিয়েনটি হঠাৎ জেগে উঠল এবং নিজের চওড়া হাত দিয়ে অ্যালেক্সের মুখ চেপে ধরল। এলিয়েনটি অ্যালেক্সকে ছোঁয়া মাত্রই অ্যালেক্সের মাথায় কিছু ছবি ভেসে উঠল। সে এলিয়েনদের পুরো পরিকল্পনা বুঝে গেল যে তারা পৃথিবীতে হামলার প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে অ্যালেক্সের সঙ্গীরা সেই এলিয়েনকে অ্যালেক্সের থেকে দূরে সরিয়ে নিল, কিন্তু সেই মুহূর্তেই শিপে একটি জোরালো বিস্ফোরণ হলো। ধোঁয়া আর শব্দের মাঝে শিপের দরজা ভেঙে সেই এলিয়েনের সঙ্গীরা ভেতরে ঢুকে এলো। অবাক করা বিষয় ছিল এই যে তারা কাউকে কোনো ক্ষতি করল না, শুধু তাদের আহত সঙ্গীকে তুলে নিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল, যেন তারা অ্যালেক্স এবং তার টিমকে দেখতেই পাচ্ছিল না। অ্যালেক্সের কাছে এটা খুব অদ্ভুত লাগলো, যদিও এই মুহূর্তে সে এলিয়েনদের উদ্দেশ্য জানতে পেরে আগে থেকেই আতঙ্কে ডুবে গিয়েছিল। অন্যদিকে নাসা তদন্তে এলিয়েনদের হাওয়াই দ্বীপে আসার উদ্দেশ্য খুঁজে বের করল। আসলে এলিয়েনরা নিজেদের সেনাবাহিনীকে সিগন্যাল পাঠিয়ে তাদের যুদ্ধের জন্য পৃথিবীতে ডাকতে চাইছিল, কিন্তু তাদের কমিউনিকেশন সিস্টেম চীনে ক্র্যাশ করে ধ্বংস হয়ে গিয়েছিল। তাই এই মুহূর্তে তারা হাওয়াই দ্বীপ দখল করে নিয়েছিল, কারণ সেখানে দ্য বিকন প্রজেক্টের পাওয়ারফুল ট্রান্সমিটার ছিল, যেটিকে তারা মডিফাই করছিল যাতে তার মাধ্যমে নিজেদের প্ল্যানেটের লোকেদের কাছে সিগন্যাল পাঠাতে পারে। কিন্তু এই
খবরটি ভয়ের ছিল, কারণ এই মুহূর্তে এলিয়েনদের মাত্র 5টি শেপ পৃথিবীতে এসেছিল যারা এত ধ্বংসলীলা চালিয়েছে। কিন্তু তখন কি হবে যদি এলিয়েনরা তাদের প্ল্যানেটের লোকেদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়? তখন না জানি কত এলিয়েন পৃথিবীতে হামলা করবে এবং পৃথিবী থেকে মানুষের অস্তিত্ব মুছে দেবে। এই তথ্য জানতে পেরে সবাই ভীত হয়ে পড়েছিল। অন্যদিকে সামান্থা মিকের সাথে অবজারভেটরির দিকে এগোচ্ছিল। তখনই একজন লোক দৌড়াতে দৌড়াতে তাদের কাছে এলো। সে খুব ঘাবড়ানো এবং ভীত ছিল। তার নাম ছিল ক্যাল জাপাতা, যে দ্য বিকন প্রজেক্টের একজন বিজ্ঞানী ছিল। সে সামান্থা এবং মিককে জানাল যে এলিয়েনরা তাদের অবজারভেটরি দখল করে নিয়েছে, তারা সব বিজ্ঞানীদের মেরে ফেলেছে এবং এখন তারা নিজেদের প্ল্যানেটে সিগন্যাল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এটি শুনে সামান্থা এবং মিক স্তব্ধ হয়ে গেল। ক্যাল আরও জানাল যে তাদের ডিপ স্পেস স্যাটেলাইট যা সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে সেটি প্রতি 24 ঘন্টায় মাত্র একবার একটি বিশেষ পজিশনে আসে। শুধুমাত্র সেই সময়ই পৃথিবী থেকে এলিয়েন প্ল্যানেটে সিগন্যাল পাঠানো সম্ভব। আর এই মুহূর্তে সেই পজিশনে পৌঁছাতে মাত্র 5 ঘন্টা বাকি আছে। যদি তার আগে এলিয়েনদের না আটকানো যায় তবে পৃথিবীর শেষ নিশ্চিত। এই কথা সামান্থা এবং মিককে গভীর চিন্তায় ফেলে দিল। এখন প্রশ্ন শুধু একজনের ছিল না, ছিল পুরো মানব জাতির। আর এখান থেকেই তারা এলিয়েনদের উদ্দেশ্য ব্যর্থ করার সিদ্ধান্ত নিল। ওদিকে অ্যালেক্স এবং তার টিমও এই বিষয়ে আলোচনা করছিল। এরই মাঝে অ্যালেক্সের টিমের একজন টেকনিশিয়ান এলিয়েনের হেলমেট পরীক্ষা করে কিছু জানতে পারল। সে অ্যালেক্সকে লেপার্ড গেকো নামের একটি টিকটিকির ছবি দেখালো। সেই টিকটিকির চোখ এলিয়েনের চোখের সাথে হুবহু মিলে যাচ্ছিল। টেকনিশিয়ান অ্যালেক্সকে জানাল যে এই টিকটিকি সূর্যের আলোর প্রতি খুব সংবেদনশীল হয় এবং এলিয়েনের সেই হেলমেটটি সানগ্লাসের মতো কিন্তু খুব উন্নত। তার ভেতর আর্দ্রতা এবং হালকা অক্সিজেনও আছে। এই সব থেকে এটা প্রমাণিত হয় যে এলিয়েনরাও সূর্যের আলোর প্রতি অত্যন্ত সংবেদনশীল। হতে পারে লেপার্ড গেকোর মতো সূর্যের আলোয় এই এলিয়েনরা ঠিকমতো দেখতে পায় না, তাই তারা আমাদের দেখতে পায়নি। সম্ভব যে তারা কেবল তাদের হেলমেটে থাকা স্ক্যানারের মাধ্যমেই আমাদের দেখতে সক্ষম। অ্যালেক্স এখন এলিয়েনদের একটি দুর্বলতা জানতে পেরেছিল। এলিয়েনরা সরাসরি তাদের দেখতে পেত না, তারা শুধু অস্ত্র ডিটেক্ট করে বিপদের আঁচ পেত এবং হামলা করত। অ্যালেক্স এলিয়েনদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের শেষ করার শপথ নিল। জাপানি কমান্ডার নাগাতাও অ্যালেক্সের সাথে ছিল। যদিও এলিয়েনদের মেটানোর জন্য আগে তাদের সেই 3টি হামলাকারী মেশিন খতম করতে হতো, তারপর মাদারশিপকে। কিন্তু এখন রাত হয়ে গিয়েছিল, তাই এলিয়েনদের দেখে পাওয়া মুশকিল ছিল। তদুপরি এলিয়েন এনার্জি শিল্ড অ্যালেক্সের শিপের রাডার পুরোপুরি অচল করে দিয়েছিল। অর্থাৎ এখন কোনো এলিয়েন শিপ স্ক্রিনে দেখা যাচ্ছিল না এবং তাদের কোনো নড়াচড়াও নয়। পুরো নেভি টিম চাপে ছিল, কারণ শত্রু চোখে দেখা যাচ্ছিল না। কিন্তু এখানেই নাগাতা এক অদ্ভুত কিন্তু চমৎকার পরামর্শ দিল। নাগাতা বলল যে হাওয়াইয়ের আশপাশে সমুদ্রে NOAA বা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের সুনামি ওয়ার্নিং বয় লাগানো আছে, যা সমুদ্রের গভীরের নড়াচড়া রেকর্ড করে, যেমন ভূমিকম্প, জলোচ্ছ্বাস বা কোনো খুব ভারী জিনিসের চলাচলে তৈরি হওয়া ঢেউ। যেহেতু এলিয়েন শিপগুলো জল চিরে চলছিল, তাদের ভারী ওজন এবং গতির কারণে সমুদ্রে তোলপাড় হচ্ছিল, যা এই বয়গুলোর দ্বারা ডিটেক্ট করা যেত। নাগাতা এবং অ্যালেক্স একটি গ্রিড তৈরি করল, যেখানে প্রতিটি বয় ছিল একটি পয়েন্ট। এখন যেমন যেমন কোনো জায়গায় জলের গভীরে ভারী ঢেউ উঠছিল, তেমন তেমন এলিয়েন শিপের ডিরেকশন এবং স্পিড আন্দাজ করা যাচ্ছিল। পুরো সিস্টেমটি এমনভাবে কাজ করছিল যেন চোখ ছাড়াও কেউ সমুদ্রের ভেতর শত্রুর চাল বুঝে ফেলছে। এরই মধ্যে তারা দেখল যে এলিয়েনদের সেই 3টি ডেস্ট্রয়ার শিপ তাদের শিপের দিকেই এগোচ্ছে। হয়তো তারা বিপদের আভাস পেয়েছিল। তারা একটি প্যাটার্নে এগোচ্ছিল। অ্যালেক্স এবং নাগাতা তাদের এগোনার প্যাটার্ন বুঝে নিল। তারা সঠিক সময় এবং পজিশন দেখে এক আঘাতেই এলিয়েনদের 2টি শিপ উড়িয়ে দিল। অ্যালেক্স এবং তার পুরো টিমের মধ্যে খুশির জোয়ার বয়ে গেল। এখন তাদের আশা জাগলো যে তারা এলিয়েনদের হারাতে পারবে। অন্যদিকে সামান্থা অ্যালেক্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু সেই আইল্যান্ডেও এলিয়েনরা সিগন্যাল জ্যাম করে রেখেছিল, যে কারণে সে অ্যালেক্সের সাথে যোগাযোগ করতে পারছিল না। কিন্তু ভাগ্যের কথা যে ক্যাল তাদের সাথে ছিল। ক্যাল তাদের জানাল যে এলিয়েনরা সিগন্যাল জ্যাম করার জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করছে, কিন্তু তার কাছে একটি বিশেষ স্পেকট্রাম অ্যানালাইজার ডিভাইস আছে, যার সাহায্যে তারা অ্যালেক্সের সাথে কন্ট্যাক্ট করতে পারে। সামান্থা সেই মুহূর্তেই অ্যালেক্সকে কল করল এবং তাকে জানালো যে এলিয়েনরা নিজেদের বাহিনীকে ডাকার জন্য ওয়াহু দ্বীপে কমিউনিকেশন সিস্টেম বসাচ্ছে। তাদের কাছে মাত্র 4 ঘন্টা আছে। তার আগে তাদের পুরো দ্বীপটি উড়িয়ে দিয়ে এলিয়েনদের শেষ করতে হবে। এরই মধ্যে কল ডিসকানেক্ট হয়ে গেল। সেই মুহূর্তেই অ্যালেক্স দেখল যে এলিয়েনরা তাদের চাল বুঝে ফেলেছে। শেষ বেঁচে থাকা এলিয়েন শিপটি নিজের প্যাটার্ন বদলে ফেলল এবং পেছন থেকে তাদের শিপকে ঘিরতে শুরু করলো। এখন অন্ধকারে তাকে মারা মুশকিল ছিল। সকাল হতে মাত্র 40 মিনিট বাকি ছিল। তখন অ্যালেক্সও বুদ্ধি দেখালো। সে সকাল হওয়া পর্যন্ত এলিয়েন শিপ থেকে পালিয়ে বেড়ালো। তারপর সকাল হতেই অ্যালেক্স শিপটিকে ওয়াহু টাপুর পেছন থেকে ঘুরিয়ে এলিয়েন শিপের সামনে নিয়ে এলো এবং সরাসরি গুলি করে এলিয়েন শিপের উইন্ডশিল্ড ভেঙে দিল। সূর্যের ঝলমলে আলো চোখে পড়তেই ভেতরে থাকা এলিয়েনরা যেন অন্ধ হয়ে গেল। তারা শুধু সূর্যের
নিজের চকমকানি দেখতে পাচ্ছিল। সেই মুহূর্তেই অ্যালেক্স এবং নাগাতা রকেট ছুড়ে সেই শিপটিও ধ্বংস করে দিল। ওদিকে এলিয়েনরা সিগন্যাল পাঠাতে শুরু করতেই ঠিক সেই মুহূর্তে সেখানে বিস্ফোরণ হলো, যার ফলে কমিউনিকেশন ডিভাইস নষ্ট হওয়ার সাথে সাথে সব এলিয়েনও মারা গেল। কিন্তু এখন মৃত্যু অ্যালেক্স এবং তার সেনার মাথার ওপর ছিল। শ্রেডার ড্রোনগুলো তাদের জাহাজের ওপর আছড়ে পড়তেই যাচ্ছিল, এমন সময় কোত্থেকে 3টি মিসাইল এলো, যা সেই 3টি ড্রোনকে হাওয়ায় ধ্বংস করে দিল। সেটা ছিল এয়ারফোর্স ইউনিট, যারা অ্যালেক্স এবং তার সেনার সাহায্য করতে চলে এসেছিল। তারা এলিয়েন মাদারশিপকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিল এবং এইভাবে অ্যালেক্স এবং তার সাহসী টিমের দৌলতে মানবজাতি ধ্বংসের মুখ থেকে ফিরে এলো। দুনিয়া এক বড় বিপদ থেকে রক্ষা পেল, এমন এক যুদ্ধ থেকে যা আগে কখনো দেখা যায়নি বা বোঝা যায়নি। সামান্থা, মিক এবং ক্যালো বিস্ফোরণের আগে নিরাপদ স্থানে পৌঁছে গিয়েছিল, যার ফলে তাদের প্রাণ বেঁচে গেল। অ্যালেক্সের বীরত্ব, তার লিডারশিপ এবং তার বুদ্ধি পুরো দেশের মন জয় করে নিল। সে শুধু একজন শত্রুকে হারায়নি, বরং এটাও প্রমাণ করে দিল যে দায়িত্ব পালন করাই হলো সত্যিকারের সাহস। তাকে একজন হিরোর মতো সম্মানিত করা হলো। এবং শেষে অ্যাডমিরাল টেরেন্স সেন, যার কাছে একসময় অ্যালেক্সকে অপদার্থ আর বেপরোয়া লাগত, তিনিও অ্যালেক্স এবং সামান্থার সম্পর্ক মেনে নিতে রাজি হলেন। আর এরই সাথে এই কাহিনী এখানেই শেষ হয়।